জায়গাটিতে প্রথম দর্শনেই জন্ম দেয় এক কৌতূহল। এর শান্ত স্নিগ্ধ চত্বরেই পা রাখলে মনে হয় অদৃশ্য টাইম মেশিনে চড়ে আমরা পৌঁছে গেছি সেই অতীতে, যখন এই অঙ্গন মুখরিত থাকতো শত শত ভিক্ষুকের মন্ত্র উচ্চারণে আর জ্ঞানীদের পদচারণায় স্পন্দিত হতো এর প্রতিটি ধূলিকণায়। সিল ছাপ্পর পাওয়া গেছে খনন শিবিরের মাধ্যমে, তাতে বোঝা গেল যে এটা বৌদ্ধ ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের যেগুলো কক্ষ আছে এগুলো ছোট ছোট কেন, আপনাদের মনের প্রশ্ন আসতেই পারে। ইতিহাস থেকে যেটা জানা যায় যে এই ভাসু বিহারে যারা পড়াশোনা করতো এরা সাধারণত বৌদ্ধ ধর্মের ছিল। আর 2500 বছরের আগের ছাত্ররা এত হিংস্র ছিল যে তারা এক কক্ষে 2-3 জনের বেশি পড়াশোনা করতো না, তাদের এক একজনের জন্য এক একটা কক্ষ বরাদ্দ ছিল। বগুড়া মানেই যেন এক জীবন্ত ইতিহাস। এর বাতাসে কান পাতলেই শোনা যায় হাজার বছরের পুরনো সভ্যতার ফিসফিস। মাটির গভীরেই ঘুমিয়ে আছে কত না রাজ্যের উত্থান পতনের গল্প। মহস্থানগড়ের বিশালতার ছায়ায় বিস্তীর্ণ সবুজ প্রান্তরের বুক চিরে জেগে থাকা এই মহাকাব্যের নাম ভাসু বিহার। এটি কেবল প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সমষ্টি নয়, এ হলো পাল যুগের মেধা মনন, শিল্প আর আধ্যাত্মিকতার এক জীবন্ত উপাসনালয়, যার প্রতিটি ইট কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বগুড়া শহর থেকে উত্তর পশ্চিমে শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নে অবস্থিত এই প্রত্নস্থল স্থানীয়দের কাছে নরপতির ধাপ নামে পরিচিত। ভাসু বিহার আসলে কি ছিল? বিহার এটা খ্রিস্টাব্দের আগের ঘটনা। এখানে প্রথম নরপতি রাজবাড়ি থাকে, গড়ে ওঠে। নরপতি রাজবাড়ি গড়ে ওঠার পরে রাজার পিরিয়ড শেষ হয়ে যায়, তখন এই রাজা ধ্বংস হয়ে গেলে পরে এখানে বৌদ্ধ ইউনিভার্সিটি হয়। বৌদ্ধ ইউনিভার্সিটিও খ্রিস্টাব্দের আগে। হাই গাইস, এখন আমি যে জায়গাটিতে বসে আছি এটি হচ্ছে বগুড়া শহরের সবথেকে প্রাচীন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাছে। ধারণা করা হয় এই জায়গাতেই 2500 বছর আগে বিশ্ববিদ্যালয় ছিল, আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক যে কেন্দ্র এখানে এটাই ছিল। তো এইগুলো ইট দেখে বোঝার কোনো উপায় নাই যে এগুলা 2500 বছর আগের ইট, কারণ এগুলো এখনো বর্তমান যে ইট তার থেকে মজবুত আছে। ভাসু বিহারের নামের সঙ্গে আষ্টপৃষ্ঠে জড়িয়ে আছে এক করুণ লোকশ্রুতি। কথিত আছে এই অঞ্চলের রাজা ছিলেন ভাসুদেব। রাজ্যের মঙ্গল কামনায় এক দৈববাণী পেয়ে তিনি তার প্রাণের প্রিয় ছোট ভাই ভোলাকে জিয়তকুণ্ড নামে এক দিঘিতে বলি দিতে বাধ্য হন। রাজার নাম অনুসারে এই বিহারের নামকরণ হয় ভাসু বিহার এবং তার আত্মত্যাগী ভাইয়ের নামে পাশের গ্রামের নাম হয় ভোলাগাড়ি। এই লোককথা হয়তো ইতিহাসের পাথরে প্রমাণে টেকে না, কিন্তু এই স্থানকে এক মানবিক আবেগের চাদরে ঢেকে দিয়েছে। জায়গার মালিক কি ফ্রান্স? ফ্রান্স আর থাইল্যান্ড। থাইল্যান্ড। এরা বৌদ্ধ ভিক্ষুকেরা এখানে আসে, আমরা তাই দেখি এক কাপড়ই পরা, এক কাপড়ই ওরা লাল শাড়ি পরা, এবং সন্ধ্যার কিছু আগে আসে। গোটারা এই বাউন্ডারি মোমবাতির আলোকে আলোকিত করে। এখনো করে। এখনো ওরা যখন আসে সময় একবারে 10-12টা বড় বাস হয়, ঢাকার বাসগুলো, ওই বাসগুলো আসে। আসে ওই পুরাই তো ওই উঁচু উপরে ওখানে বসে, আর শ্রোতারা নিচের দিকে বসে একদম সরকারের ধর্ম সম্বন্ধে যত যা পাঠ করা লাগে সম্পূর্ণ পাঠ করার পরে আবার 1 ঘন্টার মধ্যেই আরো চলে যায়। প্রত্নতাত্ত্বিকদের অনুসন্ধানী চোখ অবশ্য অন্য কথা বলে। তাদের মতে 7ম শতকে ভারত ভ্রমণে আসা কিংবদন্তি চীনা পরিযাবক হিউয়েন সান তার ভ্রমণ গ্রন্থে যে পশিব বা বিশ্ববিহারের কথা উল্লেখ করেছিলেন, এটি সেই জ্ঞান কেন্দ্র। হাই গাইস, দিস ইজ কায়ম। আমি এখন যে জায়গাটিতে হাঁটতেছি এটি হচ্ছে 2500 বছর আগের এক বগুড়াতে যে বিশ্ববিদ্যালয় ছিল তার প্রশাসনিক ভবনের মাঝে। এই জায়গাতে একসময় বিশ্ববিদ্যালয় থাকলেও বর্তমানে বগুড়া বিশ্ববিদ্যালয় নাই। তো সেই তথ্য আপনাদের জানানোর জন্যই আজকে বগুড়ার ঐতিহ্যবাহী সেই ভাসু বিহারের সামনে আমি চলে আসছি। এখানে জাদুঘর বিভাগের আন্ডারে 70 সাল থেকে 74 সাল পর্যন্ত খনন কাজ শুরু হয়। তারপরে খনন কাজ করার পরে দেখা গেল যে বৌদ্ধ ইউনিভার্সিটি ছিল। আগেকার লোকেরা তো হিংস্র ছিল, আর এখনকার এক হলে 400-500 ছেলে পেলে পড়াশোনা করায়।
ভাসুবিহারের প্রকৃত ইতিহাস উন্মোচনে আমাদের ফিরে যেতে হবে সপ্তম শতকে। জ্ঞান পিপাসু বৌদ্ধ পণ্ডিত হিউয়েং সান পুণ্ড্রবর্ধন অঞ্চলে যে 4টি বিশাল বৌদ্ধ বিহারের বর্ণনা দিয়েছিলেন তার মধ্যে ওশি পো ছিলেন সর্বাধিক জাঁকজমকপূর্ণ ও গুরুত্বপূর্ণ। তিনি লিখেছিলেন, এখানে মহাযান ধর্ম বৌদ্ধ ধর্মের চর্চা হতে এবং প্রায় 700 ভিক্ষুক বাস করত, যারা ছিলেন দূরদর্শী জ্ঞানী এবং পণ্ডিত। বহু শতাব্দীর পর প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম হিউয়েন সাংয়ের বর্ণনা সূত্র ধরেই এই স্থানকে ও শিব বিহার নামে শনাক্ত করে ইতিহাসের এই হারানো অধ্যায়কে পুনরুদ্ধার করে। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে 1973 সাল থেকে শুরু হয় ধারাবাহিক খনন কাজ। এই বিহারের ঘুমন্ত কাঠামোকে ধীরে ধীরে জাগিয়ে তোলে। মাটির নিচ থেকে একে একে বের হয়ে আসে দুটি সুবিশাল সংগ্রাম। গাইস, আমার হাতে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো 2500 বছরের আগের ইটের রেপ্লিকা। এই ইটগুলো থেকে বোঝা যায় যে এখানে 2500 বছর আগে একটা বিশ্ববিদ্যালয় ছিল। ভাসুবিহারের প্রাণ ভমরা হলো এখান থেকে আবিষ্কৃত প্রায় 800টির বেশি পোড়ামাটির ফলক বা টোরাকাটা। এই ফলকগুলো শুধু অলংকারই নয়, বরং পাল যুগের সমাজ জীবনের এক চলমান চিত্রশালা। নিপুণ শিল্পীর হাতে জীবন্ত হয়ে উঠেছে হাতি, ঘোড়া, সিংহ, ময়ূরের মতো প্রাণী, ফুটে উঠেছে পদ্ম ও কল্পনার মতো নকশা। সবচেয়ে আকর্ষণীয় হলো মানবীয় চিত্র, তীর ধনুক হাতে শিকারী, বাদ্যযন্ত্রের মগ্নবাদক, নৃত্য রমণী আর যুদ্ধ সাধে সজ্জিত যোদ্ধা। এই টোরাকাটাগুলো পাল আমলের সমাজ, সংস্কৃতি ও বিশ্বাস, দৈনন্দিন জীবনের এক অমূল্য ভিজুয়াল আর্কাইভ। এছাড়াও খননের ফলে প্রাপ্ত ব্রোঞ্জ, বৌদ্ধমূর্তি, মূল্যবান পাথরের পুঁতি, লিপিযুক্ত পোড়ামাটির সিলমোহর এবং মাটির পাত্র প্রমাণ করে ভাসুবিহার কেবল একটি বিচ্ছিন্ন ধর্মশালায় ছিল না, এটি ছিল এক সমৃদ্ধ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র, যার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ ছিল নিবিড়। বৌদ্ধদের ইউনিভার্সিটি ধ্বংস হওয়ার পরে এখানে ভাসুবিহার এখানে এই অবস্থায় জাদুঘর বিভাগের আন্ডারে আছে, এরা দেখাশোনা করতেছে এবং চারিপাশে বাউন্ডারি করছে। আর যেগুলো নষ্ট হচ্ছে সে মেরামত সংস্কার কাজ থাইল্যান্ড আর ফ্রান্স যৌথভাবে এরা করে। এই ভাসুবিহার কেন এতটা গুরুত্বপূর্ণ? নালদা, বিক্রমশিলা বা সোমপুর বিহারের মতো ভাসুবিহারও ছিল প্রাচীন বাংলার এক শ্রেষ্ঠ জ্ঞান তীর্থ। এখানে কেবল ধর্মশাস্ত্রই নয়, পড়ানো হতো যুক্তিবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, জ্যোতির্বিদ্যা এবং শিল্পকলা। রাজধানী পুণ্ড্রনগরের সন্নিকটে এবং বাণিজ্য পথ করতোয়া নদীর তীরে অবস্থিত এটি একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হয়েছিল। দূর দূরান্ত থেকে বণিক, পর্যটক আর জ্ঞান পিপাসুরা এখানে আসতেন, যা এই বিহারকে এক বিশ্বজনীন চরিত্র দান করেছিল। এটি ছিল তৎকালীন বাংলার বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিক রাজধানী। বর্তমান ও ভবিষ্যৎ ঐতিহ্যের প্রতি আমাদের দায়বদ্ধতা। বর্তমানে ভাসুবিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত এক গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। এর সবুজ ঘাসে ঢাকা চত্বর, প্রাচীন ইটের দেওয়াল আর রহস্যময় পরিবেশ দর্শনার্থীদের এক অন্য জগতে নিয়ে যায়। সংলগ্ন জাদুঘর প্রদর্শিত হয় প্রত্নবস্তুগুলো সেই হারানো সময়ের গল্প বলে। ওই টাওয়ারের মতো উঁচু যায় 20-30 ফুট উঁচু যায় ছবি তুলছে, তারপরে সেখান থেকে মূর্তি উদ্ধার করছে, তারপর ধুয়ে পরিষ্কার করছে, তার ডাক বাক্সের মতো সিলগালা করে টাকা মিউজিয়াম